যে কোনো মেয়ের হাজবেন্ড হারিয়ে গেলে না সবার আগে ওই মেয়েটাকেই ধরা হবে যে ওর দোষে চলে গেছে বা হারাই গেছে। আর আমারও বিয়ে হয়েছে মাত্র বছর 1 মাস হয়েছে। অবশ্যই আমার হাজবেন্ডের ফল্টটাও আমি বলবো, আমার হাজবেন্ড যে একদম ফেরেশতা এটা তো আমি বলতে পারবো না। ওই 5টা দিন আমার মনে হয়েছে আমি হেলের মধ্যে ছিলাম। আচ্ছা আফরিন, আপনি কি মনে করেন যে প্রশাসন যে আপনাকে হেল্প করলো না, এটির কারণটা কি? আমি খুবই ঘৃণা করি এখন বাংলাদেশকে। আমার মনে হয় যদি আমার লাইফের সবকিছু দিয়েও আমি এই দেশ থেকে বের হয়ে যেতে পারি, আমি বেঁচে যাই। তো এটা আমার হয়তোবা দুর্ভাগ্য, আমি জানি না, এরকম দুর্ভাগ্য যেন কারো না হয়। আমি এটা অবশ্যই প্রাউডলি বলতে পারবো, আমার হাজবেন্ডকে যদি আমি নিজে উদ্যোগ নিয়ে খুঁজে না বের করতাম, কেউ খুঁজে দিত না। হয়তোবা আমি আমার হাজবেন্ডের লাশ পাইতাম, কিন্তু কেউ লোভে পড়বেন না। এখানে ডিরেক্ট ওরা ব্যাংক রেফারেন্স দিয়ে দেয়, তো ওরা আমাদেরকে কন্টিনিউয়াসলি এখনো SMS করে, টাকা চায়। আপনার যদি কেউ হারায় যায়, আপনারা চেষ্টা করবেন সাথে সাথে ওই মানুষের ইমেইল, জিমেইল, তারপরে নাম্বার, এগুলো একদম ব্লক করে দেওয়ার। কারণ ওই ইমেইল, জিমেইল নাম্বার দিয়ে ওরা ফেক হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্ট করে ফেলে ওই নাম্বারটা দিয়ে। তারপরে বিদেশি মেয়েদের ছবি দিবে, দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আপনার ওই ইমেলগুলোকে ওরা বিভিন্ন স্ক্যামিং। আমাদের চারপাশে প্রতিনিয়তই নানা ঘটনা ঘটে চলছে। বাস্তবিক প্রেক্ষাপটে অনেক ঘটনা সামাজিক মাধ্যম কিংবা সংবাদ মাধ্যমে আমাদের সামনে আসলেও প্রযুক্তির কল্যাণে, প্রযুক্তির বেড়াজালে যে ঘটনাগুলো সংঘটিত হয় তা থেকে যায় আমাদের দৃষ্টির আড়ালে। গত কিছুদিন আগে নিখোঁজ স্বামীর সন্ধান চেয়ে আকুতি জানিয়েছিলেন ফাতেমা আক্তার আফরিন। এর ঠিক 5 দিন পরে তিনি তার হারানো স্বামীকে ফিরে পেয়েছেন। কিন্তু এ ফিরে পাওয়া কি ঠিক সেরকম ফিরে পাওয়া হয়েছে? কি ছিল ফয়সাল আহমেদের নিখোঁজের নেপথ্যের কাহিনী? আজ এসব বিষয়ে জানাতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ফাতেমা আফরিন। ফাতেমা আফরিন, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আপনার হাজবেন্ডের সাথে ঘটেছে, আসলে সেই ঘটনাটি আসলে আমাদেরকে একটু শর্টলি যদি বলেন। আচ্ছা, আমার হাজবেন্ড হচ্ছে গিয়ে, আমার বড় ননসকে হসপিটালে ছিলাম, উনি অপারেশন করানো হয়েছে। তো আমরা যেদিন হসপিটাল থেকে এসেছি তার পরের দিন সকালবেলাই ও সাডেনলি আমরা খোঁজ পাইছি মূলত 12টার পরে। ও সাডেনলি কোনো খোঁজ খবর নাই, তখন আমাদের খোঁজ হয়েছে যে ওর ফোন বন্ধ। ওকে আমরা ওরা ডিরেক্ট বলতেছিল নাম্বার থেকে, যে ফার্স্টে যখন কল দিই, যেখান থেকে আর কি শুরু হয়, কল দেওয়ার পরে বলতেছিল যে এই নাম্বারটি ভুল, আপনি যে নাম্বারে কল দিয়েছেন এই নাম্বারটি ভুল। বাট এটাই তো ওর ভ্যালিড নাম্বার, আমরা এই নাম্বারে ওর সাথে যোগাযোগ করতেছি। তো যাই হোক, তো তখন থেকেই হচ্ছে কি ও নিখোঁজ। তো 3টা পর্যন্ত আমরা নর্মালি ওর ফ্রেন্ড সার্কেল সবাইকে দিয়ে খোঁজ খবর নেওয়ার ট্রাই করেছি, যেখানে যেখানে পরিচিত। তো আমরা আর কি পরে অনেক প্যানিক হয়ে আমরা লেট করি না, আমরা সেদিনই হচ্ছে গিয়ে থানায় চলে গেছি যে না, লেট করলে হবে না, আমরা জিডি করে ফেলে। নর্মালি আমাদের দেশের নিয়ম হচ্ছে 24 আওয়ার্সের আগে তো কোনো জিডি নেয় না বা কোনো রিপোর্ট নেয় না। কিন্তু আমি আর আমার ওই যে বড় ননাস যিনি ছিলেন, আমরা দুইজন যে অনেক কান্নাকাটি করেছি, ওনাদের হাতে পায়ে ধরে কান্নাকাটি করানোর পরে তারা আমাদের জন্য একটা জিডি ফাইল করেছে। ঠিক আছে, করার পরে তারা আমাদের থেকে যা যা ইনফরমেশন দরকার এগুলো নিয়েছে। তো নিয়ে বলছে আপনি যান, আমরা আপনাকে জানাবো জিনিসটা। তো আমরা নর্মালি থানা থেকে চলে আসছি, একটা ফ্যামিলি থেকে একটা মানুষ চলে গেল, ওই ফ্যামিলিটার অবস্থা কি হইতে পারে। আর আমারও বিয়ে হয়েছে মাত্র 1 বছর হয়েছে, 1 বছর 1 মাস হয়েছে। আর হচ্ছে গিয়ে আমার রিলেশনের বিয়ে, আমার 8 ইয়ার্স রিলেশনশিপ ছিল। তো তারপরে হচ্ছে গিয়ে আমরা চলে আসি। তো পুলিশ আমাদের থানা থেকে বলছে আপনারা নর্মালি থাকেন, কোনো ফোন টোন বা কিছু আসলে আমাদেরকে জানাবেন। তো এর মধ্যে আমাদের কাছে একটু টেক্সট আসছিল 2-1টা নাম্বার থেকে। তো আমরা তো আসলে বুঝতেছিলাম না যে কি হইতেছে বা ও কোথায় গেল। আর দেশের বর্তমান অবস্থা তো খুবই খারাপ, যেটা আমরা সবাই জানি। যে কোনো প্রতিদিনই কেউ না কেউ মিসিং হইতেছে, কারো লাশ পাওয়া যাইতেছে প্যাকেটে করে এখানে সেখানে। তো বুঝতেই পারতেছেন সিচুয়েশনটা কি। তো তারপরে আমরা থানায় পুলিশের উপরে বিশ্বাস করে তাদের প্রতি সম্মান আমি এখনো রাখি, আমি এখনো আমাদের দেশের আইনের প্রতি সম্মান রাখি। কিন্তু আমরা 3 দিন আসলে অপেক্ষা করেছি, কিন্তু তারা আমাদেরকে আসলে কোনো প্রকার আমরা ওখান থেকে কোনো প্রকার আশানুরূপ কোনো হেল্প পাই নাই। এই 3 দিন আসলে আপনাদের পরিস্থিতি কেমন ছিল? আপনারা কি কি বুঝেছিলেন তার সম্পর্কে, যে সে কোথায় যেতে পারে, বা পরিচিতদের মধ্যে আপনারা কি খোঁজ নিয়েছিলেন কিনা? আসলে ওই দিনগুলোর প্রত্যেকটা দিনই মনে হইতেছিল এক একটা দিন জাহান্নাম, আমার লাইফের ওয়ার্স্ট দিন ছিল এগুলা। যাই হোক, তো
অনেক কিছুই মনে আসছে, কারণ আমরা কোনো রকমই কোনো ইনফরমেশন পাচ্ছিলাম না। অ্যান্ড 2 দিন যাওয়ার পরে হচ্ছে থানা থেকে আমাদের বলা হয় যে আপনি, আমি আসলে এই দিন জিনিসগুলো মনে পড়লে আমার মানে এগুলো অনেক পেইনফুল, এই সিচুয়েশনগুলো আল্লাহ কারো জীবনে না দেখ। তো থানা থেকে আমাদেরকে পরে বলা হয় যে আপনারা একটা কাজ করেন, আপনারা র্যাবের কাছে যান, র্যাব 1-এ যাইতে বলে। তো পরে ওখানেও যাই আমরা। ওখানে যাওয়ার পরে র্যাবের ওখানেও ওনাদের প্রতিও আমার অনেক সম্মান। আমি কিন্তু আমাদের মানে দেশের যে আইনি প্রশাসনিক যে ব্যাপারগুলো এগুলোকে অনেক রেসপেক্ট করি, স্পেশালি র্যাবের যে ব্যাপারগুলো এগুলো তো অনেক সম্মান করি। ছোট থেকে দেখে আসতেছি যে র্যাব যেটাই দেখি হিরোর মতো সবকিছু সলভ করে ফেলে। তো অনেক আশা নিয়ে ওখানেও গেছিলাম, যার পরে তারাও সব ইনফরমেশন নিয়েছে। তো প্রথম যেদিন গেছি তারপর দিন বলছে যাওয়ার জন্য, খোঁজ নেওয়ার জন্য যে কোনো কিছু হয়েছে বা আসছে কিনা এটা জানার জন্য। পরের দিন আবার যাওয়ার পরে হচ্ছে গিয়ে র্যাবের থেকে আর কি বলতেছে একটু ওয়েট করেন। ওদিন অনেক বৃষ্টি ছিল, আমার হাজব্যান্ড যখন হারা যায় তখন অনেক বৃষ্টি। তো ওখানে দাঁড়ায়া ভিজছি, ওই জামা গায়ে শুকাইছি, আবারও বৃষ্টি নামছে, আবারও ভিজছি, কিন্তু কোনো ইনফরমেশন পাই নাই। ওই দিন টোটালি একদম মানে ভেঙে গেছিলাম মন থেকে, যে কিছুই পাইতেছি না, কোনো খোঁজ পাইতেছি না। একটা মানুষ তো আর হাওয়া হয়ে যেতে পারে না। পরে হচ্ছে আপনার ওখান থেকে আমরা বাসায় আসি রাত্রে। পরে আমি আসলে আমার মাথায় কিছু কাজ করতেছিল না, কারণ আমি তো প্রশাসনিকভাবে কোনো প্রকার হেল্প পাচ্ছিলাম না। তখন আমি ফেসবুক থেকে লাইভে আসি, ঠিক আছে। আমার কিছু ফ্রেন্ডও বলতেছিল, আমি আবার আমার ছোট একটা বিজনেস আছে, তোরা বলতেছিল তুমি একটা কাজ করো, তোমাকে তো টুকটাক কিছু মানুষ চিনে, তুমি একটা লাইভ করো, হইতে পারে না কে কোন দিক থেকে হেল্প পায় যাও, বলা যায় না। পরে আমি লাইভ করে অনেক কান্নাকাটি করে হেল্প চাই। হেল্প চাওয়ার পরে ওইটা হচ্ছে আপনার 5ম দিনের দিন, মানে যেদিন 5 দিন, ওই দিন রাতে যখন আমি লাইভ করি, আমি সন্ধ্যাবেলা মেবি রাতে থেকেই আমাকে আসলে অনেকেই নক দেওয়া শুরু করে। ফরচুনেটলি আমার লাইভটা অনেকের কাছেই পৌঁছায়, ঠিক আছে। তখন আমাকে অনেকেই নক দেওয়া শুরু করে, অনলাইন থেকে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে আমাকে নক দেওয়া শুরু করে। তো তখন মানব জমিন থেকে আপনাদের এখান থেকেও নক দেয় যে আপু আপনার নিউজটা আমরা দেখাইতে চাচ্ছি, যদি কোনো প্রকার আমাদের মাধ্যমে হেল্প হয়। আর আমি এটা আসলে বলতে বাধ্য হইতেছি, সত্যি কথা যেটা, আমি এখান থেকে যে হেল্পটা পাইছি এটা নিঃস্বার্থ একটা হেল্পই ছিল। কারণ কিছু কিছু চ্যানেল থেকে আমাকে যে নক দিছে, টু বি অনেস্ট, তারা কিন্তু, আমি কি এটা বলতে পারবো, তারা কিন্তু আমার কাছে পেমেন্ট চাইছে, যে নিউজ করবে কিন্তু তার বিনিময়ে তারা পেমেন্ট নিবে, ঠিক আছে। আর কিছু কিছু চ্যানেল আছে যারা আমাকে নিঃস্বার্থভাবেই হেল্প করতে চাইছে। আমি তো সবগুলোর নাম জানি না, তো তার মধ্যে অনেক রেপুটেড একটা চ্যানেলও আছে, যাই হোক আমি এগুলার না বলি। তো পরে হচ্ছে মানব জমিনের এই ভাইয়া আরো কিছু ভাইয়া যে গেল, ওনারাও আমার নিউজটা যখন কভার করলো, এই নিউজটাও আমি দেখছি অনেকের কাছে গেছে। তো জানি না ওখান থেকে কেউ না কেউ আমাকে অনেককে নক দিতেছিল, ওই এক রাতের মধ্যে অনেক হ্যাকাররা নক দিছে। তো অনেকে হচ্ছে টাকা চাইতেছিল, যে টাকা লাগবে 5,000, 15,000, 30,000ও চাইছে একজন। বলছে আপনার হাজবেন্ডকে বের করে দিতে পারবো, এনিহাও শুধু তার নাম্বার দিবেন, তারপরে অগ্রিম টাকা দিতে হবে। তো বিশ্বাস পাইতেছিলাম না পাবো কি না, কারণ অলরেডি তো আমরা মানে প্রশাসনিকভাবেই আমরা হেল্প পাইতেছিলাম না, এটা মনে একটা প্রশ্ন থাকারই কথা। এর মধ্যেই একটা জানি না আল্লাহই হয়তো বা মানে কারো না কারো মাধ্যমে ওনাকে আমাদের কাছে পাঠাইছে। আরেকটা হ্যাকার ভাই আমাদের নক দেয় রাতের 3টা বাজে। উনি নক দিছে, উনি একটা ফেক আইডি থেকে নক দিছে। নক দিয়ে বলতেছে আপু এমন এমন আপনার একটা নিউজ দেখেছি, তো আমি চাচ্ছি আপনাকে হেল্প করতে। পরে আমি বলছি আপনার কি কোনো ডিমান্ড আছে, মানে কোনো প্রকার, বলতেছে না, আমি যদি আপনাকে হেল্প করি আমার বোন হিসাবে হেল্প করব। আর আমি যদি আপনাকে হেল্প করতে পারি, আপনার হেল্প হলো ওইখান থেকেই আপনার সাথে আমার আর কথা হবে না, ঠিক আছে। তো বললাম না, মানে আল্লাহ হয়তো ওনাকে কারো মাধ্যমে আমার কাছে পাঠাইছে। তো পরের দিন হচ্ছে উনি আমাকে বললো আপনি একটা কাজ করেন, আপনার হাজব্যান্ডের ইমেল, জিমেল, তারপরে হচ্ছে নাম্বার, এই জিনিসগুলো আমাকে একটু ম্যানেজ করে দেন, আমি দেখতেছি কিভাবে কি করা যায়। তো এগুলো আমাদের কাছে ছিল না, আমরা নাম্বারটা আমার কাছে ছিল, কিন্তু ইমেল জিমেল তো আর সবার কাছে থাকে না, খুবই নর্মাল। তো আমি কোনোভাবে এগুলো কালেক্ট করে ওনাকে বিকাল 5টা বাজে ওনাকে আমি দেই, মানে 6ষ্ঠ দিনের দিন বিকাল 5টায় আমি ওনাকে এগুলো দিই। দেওয়ার পরে হচ্ছে গিয়ে উনি কি কি জানি করে আমাদেরকে সন্ধ্যা 7টা বাজে আমাদেরকে জানাইতেছে আপনার হাজব্যান্ডের লাইভ লোকেশন পাইছে। তো উনি আমাদেরকে লিংক দিছে যে এই যে লাইভ লোকেশন, এখানে গেলে আপনার হাজব্যান্ডকে পাবেন।
এখানে একটা কথা, তার আগের দিন রাতেই আবার আমার আরেকটা পরিচিত একটা আপুর মাধ্যমে আমি সেম জিনিসটাই জানতে পারছি যে আমার হাজবেন্ডের লোকেশন, ওনাকেও নাম্বার দিছি। পরে দেখেন এই জিনিসগুলো কিন্তু আমাদের বাংলাদেশের পুলিশ আমার মনে হয় একটা চুটকিতেই করে ফেলতে পারে, রাইট? তাদের কাছে তো এগুলো কোনো ব্যাপার না। আমি জানি না তারা কেন আমাকে এটুকু মানে হেল্প করে না, আমি জানি না। তো উনি আমাকে ওদিন রাতে ওই আপু কিভাবে জানি জানাইছে যে তোমার হাজবেন্ড বসুন্ধরা রোডে, ওর ফোনটা এখনো মানে অ্যাক্টিভ আছে ওর ফোন, তার মানে তোমার হাজবেন্ড ওই দিকেই আসছে, ঠিক আছে? তো ওই হ্যাকার ভাইয়া আমাদের সেম কথাটা বলছে যে আপনার হাজবেন্ডের ফোন লোকেশন পাওয়া গেছে বসুন্ধরা রোডে, যমুনার পাশে যে বসুন্ধরা রোডটা। তখন খুবই স্বাভাবিক, আমি তো খুব প্যানিক হয়ে গেছি। তো আমি, আমার ভাই, আমার বড় ননাস, আমার শ্বশুর শাশুড়ি, একটা কথা বলি, এখানে অনেকেই আমাকে বলছে যে আমি কেন দৌড়াইতেছি বা শুধু আমাকেই কেন ক্যামেরা ফেস করতে হইতেছে। আমার শ্বশুর শাশুড়ি দুইজনই অনেক বয়স্ক মানুষ। আমার শ্বশুর একজন মুক্তিযোদ্ধা, ঠিক আছে, সে অনেক বয়স্ক, সে ঠিকমতো হাঁটতেই পারে না। আর আমার শাশুড়িও মানে মাশাল্লাহ উনি খুবই হেলদি একটা মানুষ। তো একটা ছেলে, ওনাদের সবচেয়ে ছোট ছেলে, সবচেয়ে আদরের ছেলে হারাই গেছে। তাদের সিচুয়েশনটা আসলে কেমন হতে পারে? তারা কি তখন দৌড়াদৌড়ি সিচুয়েশনে থাকে? এটা আপনার কাছে আমার কোশ্চেন। আচ্ছা, এরপরে কি হলো? তারপরে হচ্ছে আমার গার্ডিয়ান হিসাবে ওর বড় বোন আমার সাথে গেছে। তো আমি পুলিশকে ফোন দিছি, তাও যেহেতু আমি জিডি করছি, আমি প্রসেসিং অনুযায়ী আগাচ্ছিলাম। আমি পুলিশকে ফোন দিয়ে জানাই যে আমার আয়ু, তাকে জানাই যে স্যার এমন এমন, আমি আমার হাজবেন্ডের লাইভ লোকেশনটা পেয়েছি, আপনি একটুখানি আমাকে একটা ফোর্স পাঠিয়ে একটু হেল্প করেন। তো এটা আমার হয়তোবা দুর্ভাগ্য, আমি জানি না, এরকম দুর্ভাগ্য যেন কারো না হয়। ওই আয়ু বা ওই স্যারের মা নাকি ওই টাইমে অসুস্থ, উনি নাকি এখানে প্রেজেন্ট ছিল না, এটা একটা কারণ। তো উনি বলতেছে আমি এখানে নাই আর আমি এইভাবে আপনাকে ফোর্স দিতে পারবো না, কারণ এটা আমাদের এরিয়া না। আমি জিডিটা করেছিলাম আপনার উত্তরা এয়ারপোর্ট থানার ওখানে। বলতেছে এটা আমাদের এরিয়া না, আপনি 999-এ কল দেন, কল দিয়ে আপনার জিডির কথা আর ডিটেলটা বলেন, ওরা আপনাকে ফোর্স পাঠাবে। 99 থেকে আমাকে বলতেছে যে আমরা কি হেল্প করব, এই বিষয়ে আমার কোনো হেল্প করার নাই। এখন দর্শকের কাছে আমার একটা প্রশ্ন, যে আমরা কিন্তু সবাই জানি যে আমরা একটা বিপদে পড়লে আমরা অ্যাটলিস্ট 999-এ কল দিলে আমরা একটা হেল্প পাবো। তো এখান থেকে যদি বলা হয় যে আমরা কি করব, তাহলে আমি বা আমার মতো যারা সাধারণ মানুষ তারা হেল্পের জন্য কোথায় আকুতি জানাবে? পরে আমি 999-এ কল দিছি, দুইবার কল দিছি, দুইবারই মেবি একজনই ধরছে। আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করছি যে স্যার আপনার দুইটা পায়ে ধরি স্যার, আমাকে একটা ফোর্স দেন স্যার, যদি ওর সাথে লোকজন থাকে আমি তো লোকগুলোকে ধরতে পারবো, আমাকে একটা ফোর্স দেন, আপনার দুইটা পায়ে ধরি। উনি বলছেন না, এটা আমরা পারবো না, এগুলো আমাদের কাজ না, ঠিক আছে, এগুলো আমাদের কাজ না, আপনি ওখানে যোগাযোগ করেন। তারপর আবার ওই থানায় কল দিছি, মানে এরকম করে 5 থেকে 6 বার আমি শুধু এই 2 জায়গায় ফোনই দিছি। তো তখন ওই থানায় ফোন দেওয়ার পরে ওই স্যারও বলতেছে আমি কি করব, ঠিক আছে, আমি তো দিতে পারবো না, ওরা কেন দিতেছে না আমি বুঝতেছি না। খুবই কষ্ট লাগছে আসলে ওই টাইমটায়, মনে হচ্ছে যে আল্লাহ বাংলাদেশে কেন আছি, ঠিক আছে, আল্লাহ যদি এই দেশে জন্ম না দিয়ে যদি অন্য কোনো দেশে যদি ভিখারি বানা জন্ম দিত, তাও মনে হয় এতটা হেল্পলেস ফিল করতাম না। পরে কিছু করার ছিল না, এখন আমার পেটে খিদা, আমারই তো যাইতে হবে। তো আমি, আমার ভাই ছিল 2-3টা ভাই, তারপরে আমার যে বড় আপু ছিল ননাস আমার, আমরাই বের হয়েছি 5 জন মিলে বের হওয়ার পরে আমরা লোকেশন দেখতে দেখতেই গেছি, বসুন্ধরা রোডের লোকেশন, মানে কিভাবে গেছে এটা শুধু আমরা জানি, ঠিক আছে। তো যাওয়ার পরে আমরা রাস্তার এই পাশে, আর আমার হাজবেন্ডকে ওরা রাস্তার ওই পাশ দিয়ে নিয়ে যাচ্ছে, আমি পিছন থেকে দেখে আমার হাজবেন্ডকে চিনতে পারছি। যখন আপনি দেখলেন আপনার হাজবেন্ডকে, আসলে কিরকম অবস্থায় ছিলেন? তিনি কি নিজে হাঁটছিলেন? নিয়ে যাচ্ছিল না, হেঁটেই যাচ্ছিল, মানে কোথায় যাচ্ছিল জানি। আচ্ছা, তার শারীরিক অবস্থা কেমন ছিল? একা তিনি হাঁটতে পারছিলেন? আমি তো আসলে দূর থেকে দেখছি, আমি তখন রিকশায় ছিলাম, আমরা রোডের এই পাশে, আপনি হয়তোবা বসুন্ধরা রোডটা দেখেছেন, এদিকে 2টা রোড না, তো আমি এই পারে ছিলাম, আমি দেখছি ও হাঁটতেছে হেঁটে, মানে ওদের সাথেই আছে একসাথে, তারা একই সাথে যাচ্ছে। তখন আমি আবার মানে পিছন থেকে দেখেই আমি দৌড় দিয়েছি একদম রিকশা থেকে নেমে, আর আমার ভাইও মানে নেমে গেছে, মানে আমরা যে যেমনে পারছি নেমে গেছি। নেমে সাথে সাথে আমরা তো সবাই ওকে চিনতে পারছি, যেহেতু আমাদের ফ্যামিলি, আমরা তো চিনবো। তো চিনে যখন পিছন থেকে চিল্লানি দিছি, পাশের থেকে সবাই দৌড় দিচ্ছে। আচ্ছা, কতজনের মতো ছিল সেখানে? ওখানে আমার মনে হয় 4-5 জন ছিল। ঠিক আছে।
ঠিক আছে। আর অনেক মানুষ জড়ো হয়ে গেছিল, আপনার কেএফসির সামনে এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে, আমার মনে হয় কম করে হলেও 30-40 জন মানুষ এখানে জড়ো হয়ে গেছিল আমার চিল্লাচিল্লিতে। ঠিক আছে, আমি অনেক শাউট করছি। তো আমার হাজবেন্ডের অবস্থা তো খুবই আনস্টেবল ছিল, মানে সে আর কি কেমনই জানি করতেছিল, মানে ওরে হয়তো বা কিছু ইনহেল করা হয়েছে, অবশ্যই হয়েছে, কারণ ওর শরীরের অবস্থা অনেক আনস্টেবল। আমার হাজবেন্ড অনেক স্ট্রং একটা মানুষ নর্মালি, মানে আমরা তো সেম এজ রিলেশনশিপ করেছি, তো ও যথেষ্ট স্ট্রং একটা মানুষ, ও মানে পুরাই আনস্টেবল হয়ে গেছে। আচ্ছা, আপনার হাজবেন্ডের নিখোঁজের নেপথ্যের শত্রু যারা, অর্থাৎ যারা অপহরণ করেছে বা তাকে নিখোঁজ করেছে, আপনি বলতে চাচ্ছেন যে আসলে তারা কোনো কারণে হয়তো তাকে ড্রাগ করেছে বা এই টাইপের কোনো ঘটনা ঘটেছে? এটা বাংলাদেশের, আমার মনে হয়, আমি জানি না আমার এই কথাটা কজন শুনতে পারবে, বাট আজকে আমি বলতেছি, আমি যেই কথাটা বলতেছি এটা যদি একজনও শুনে থাকেন এই বিষয়ে অবশ্যই অ্যালার্ট হবেন। বাংলাদেশে গেমিং যে চক্রটা, এটা খুবই বিশ্রী একটা চক্র, খুবই জঘন্য। এই চক্রটা একটা মানুষের জীবন, তো একটা মানুষের জীবন না, ওই পুরো ফ্যামিলির জীবনটাই ধ্বংস করে দিতে পারে, এত ধ্বংসাত্মক একটা জিনিস। হ্যাঁ, গেমিং এর এই জায়গাটাতে আমরা একটু আসি, যে ঠিক যখন আপনার হাজবেন্ডকে আপনি ফিরে পেলেন, তার পরবর্তীতে তার অবশ্যই চিকিৎসা করানো হয়েছে এবং পরবর্তীতে তার সাথে কথা বলতে পেরেছেন নিশ্চয়ই? ও এখনো আনস্টেবল, এখনো আনস্টেবল। আমি একটু বলি, এখানে আমার হাজবেন্ডকে যে আমরা পেয়েছি এটা কিন্তু আমি এখন পর্যন্ত আমার ফ্যামিলি মেম্বার কয়েকজন ছাড়া আমরা কাউকে জানাই নাই। আচ্ছা, তো এটা যে একটা চক্র, তারা যে কিডন্যাপার বা তারা যে কি, এখানে আমার কাছে বেশ কিছু ছবি বা এসএমএস আছে, এটা আমি আপনাদের দিয়ে যাব। ঠিক আছে, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওরা স্টিল আমাদের কাছে টাকা চাচ্ছে। ওদের ধারণা আমরা এখন আমার হাজবেন্ডকে পাই নাই। আচ্ছা, এর ভেতরে আপনি বলতে চাচ্ছেন, আপনি অভিযোগ করছেন যে একটি গ্রুপ আসলে আপনার হাজবেন্ডের নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে আপনাদের কাছ থেকে টাকা পয়সা দাবি করছেন। ওর থেকেও নিছে, ওর অ্যাকাউন্টে টাকা ছিল, ওর সাথে দামি দামি 2টা ফোন ছিল। ঠিক আছে, এক কথায় ওর সাথে 3 লাখ 3.5 লাখ টাকার ফোন সহ ওর সাথে অ্যাটলিস্ট ওরা পাইছে। ওর কাছ থেকে আমরা কিছু পাই নাই। আচ্ছা আফরিন, আপনাকে আমি জিজ্ঞেস করি যে এই যে আপনার হাজবেন্ড নিখোঁজ ছিল 5 দিন, আপনার কি মনে হয় আসলে কি কারণে তার এই নিখোঁজটা তিনি হয়েছেন এবং কি কারণ ছিল তার পেছনে, অন্তর্ধানের পেছনে কি কারণ? অবশ্যই আমার হাজবেন্ডের ফল্টটাও আমি বলবো, আমার হাজবেন্ড যে একদম ফেরেশতা এটা তো আমি বলতে পারবো না। এখানে আমার হাজবেন্ডের মতো আমি দেখছি বর্তমানে বাংলাদেশের মনে হয় 70-80% মানুষই গেমিং এর প্রতি অনেক আসক্ত, এটা আপনিও হয়তো বা জানেন। অনলাইন গেমিং, হ্যাঁ, অনেক আসক্ত গেমিং এর প্রতি। তো আমার হাজবেন্ডও প্রচুর গেম খেলতো, আমি সবসময় বলতাম যে এত গেম খেলো না, এগুলো আমার কাছে তেমন একটা সুবিধার মনে হয় না। ঠিক আছে, আর এই গেমিং চক্রটা এমন, মানে আমার হাজবেন্ড কিন্তু অনেক ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, সে ভার্সিটির, মানে সে এমন একজন স্টুডেন্ট, সে যদি স্যারেরা বোর্ডে অঙ্ক লিখে দিলে ও অঙ্কের অ্যান্সার লিখে ফেলে, এতটা ব্রিলিয়েন্ট টু বি অনেস্ট। তো সেই মানুষও পটে গেছে, কারণ এখানে আমি বলি আসলে আমি জানি না কিভাবে হয়েছে, কিন্তু কেউ লোভে পড়বেন না। ঠিক আছে, লোভে পড়বেন না আপনারা কেউ। এখানে ডিরেক্ট ওরা ব্যাংক রেফারেন্স দিয়ে দেয়, বিভিন্ন বড় বড় ব্যাংকের রেফারেন্স দিয়ে দেয়, যেমন ইসলামী ব্যাংক, তারপরে ডাচ, মানে বাংলাদেশের টপ যে ব্যাংকগুলো যেগুলোকে আমরা ট্রাস্ট করি, আমাদের নিজেদেরও অ্যাকাউন্ট আছে এই টাইপের। তো এই ধরনের ব্যাংকের ডিরেক্ট রেফারেন্স দিয়েই কিন্তু ওরা ওদের টেলিগ্রাম থেকে এসএমএস গুলা দেয় যে এই যে আপনার অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা আসছে, এরকমই এসএমএসটা দেয়, 1.5 লাখ টাকা আসছে, আপনি এখনই আমাদেরকে 1 লাখ টাকা যদি দেন স্যার, তাহলে আপনার অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা ঢুকে যাবে। আমি সবাইকে বলতে চাই, আপনারা যারা আসলে এই খপ্পরে বা এই ফাঁদে পড়ে যান, টাকা কামাই করা কি এত সহজ? যদি এত সহজ হইতো আমাদের বাবা ভাইয়েরা কি এত কষ্ট করে জব করতো? আপনি কি এত কষ্ট করে জব করতেন? অবশ্যই এইভাবেই টাকা আর্ন করতেন। আমি জানি না তারা এতটা বোকা কিভাবে হয়ে যায়, বাট হ্যাঁ, তারা ওই যে ব্যাংক রেফারেন্সগুলো দেখেই হয়তো বা হয়। আমার হাজব্যান্ড ধরা পড়ার আমি কদিন পরে দেখলাম একটা নিউজ চ্যানেলে দেখলাম একটা মহিলার হাজব্যান্ডের অপারেশনের, মানে ওপেন হার্ট সার্জারি হবে, আপনি দেখছেন কিনা জানি না এই নিউজটা, অপারেশনের টাকা ওই মহিলা গেমিং চক্রকে দিয়ে দিচ্ছে 2.5 লাখ টাকা দিয়ে। উনি দেখলাম যে নিউজে কান্নাকাটি করতেছে, আমার টাকাটা উদ্ধার করে দেন। ভাই, এই টাকা কেউ আপনাদের উদ্ধার করে দিতে পারবে না। আপনার যে মানুষ যদি চলে যায়, মানুষই তো কেউ আপনাকে আয়না দিতে পারবে না। ঠিক আছে, টাকা তো অনেক দূরের কথা, কেউ দিবে না আপনাকে, আর কেউ আপনার পাশেও থাকবে না। আর বর্তমানে আমাদের বাংলাদেশের যে সিচুয়েশন, আমার মনে হয় এটা কারো অজানা নাই, খুবই বাজে অবস্থা।
আপনারা কোনো প্রকার কোনো হেল্পই পাবেন না। আমি এটা অবশ্যই প্রাউডলি বলতে পারবো, আমার হাজবেন্ডকে যদি আমি নিজে উদ্যোগ নিয়ে খুঁজে না বের করতাম, কেউ খুঁজে দিত না। হয়তো বা আমি আমার হাজবেন্ডের লাশ পাইতাম। শুনতে খুবই কষ্ট লাগলে এটাই সত্যি বর্তমান প্রেক্ষাপটে। ঠিক আছে, এখানে বেশ কয়েকটি বিষয় আসলে চলে এসেছে, যেমন আপনি প্রশাসনের কাছ থেকে সহযোগিতা পাননি এটি বলছেন। একই সাথে যারা অনলাইন গেমিং বা এই ধরনের প্রতারণার ফাঁদ তৈরি করে অনলাইনে এই সব অপরাধ চক্র চালাচ্ছেন তাদের একটি কথা বলেছেন। একই সাথে আবার যারা গেমে আসক্ত এবং যারা গেম খেলছেন এবং যারা এই প্রতারণার ফাঁদগুলোতে খুব সহজেই জড়িয়ে পড়ছেন তাদের কথা বলছেন। আসলে আপনি তো একজন ভুক্তভোগী, এই আপনার দৃষ্টি থেকে আসলে কি বলবেন? আসলে আপনি দেশের যেই বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এই বিষয়গুলোকে যেন কোনো একটা নজরদারির আওতাধীন করা হয়, এটা কি চান আপনি? এটা তো আমি অবশ্যই চাই, বাট আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটের কথা যদি আপনি বলেন, আমি খুবই ঘৃণা করি এখন বাংলাদেশকে। আমার মনে হয় যদি আমার লাইফের সবকিছু দিয়েও আমি এই দেশ থেকে বের হয়ে যেতে পারি, আমি বেঁচে যাই। এদেশের অবস্থা এখন এতই খারাপ সরকার পতনের পর থেকে। অনেকেই হয়তোবা দেখে আমাকেও বলবে আমিও ফ্যাসিস্ট, আমি এগুলা বলতেছি, বাট আমি ভুক্তভোগী, তো আমি দেখেছি, আমি কোনো হেল্প পাইনি। ঠিক আছে। আর আপনারা যারা এই যে বলেন যে এটা করছে ছাত্ররা উল্টায় ফেলছে এই সেই, আমি তো থানায় বলেছিলাম আমার শ্বশুর একজন মুক্তিযোদ্ধা, হ্যান ত্যান, আমি সব পরিচয় দিছি। আমার শ্বশুর বা আমার বাবা, আমরা কেউ আমার বাবা আমার শ্বশুর দুজনই মুক্তিযোদ্ধা, কিন্তু আমাদের ফ্যামিলি থেকে কেউ আমরা কোনো মুক্তিযোদ্ধার কোনো সুবিধা আমরা ভোগ করি না। আচ্ছা আফরিন, আপনি কি মনে করেন যে প্রশাসন যে আপনাকে হেল্প করলো না, এটির কারণটা কি হতে পারে? এই যে কেউ কিন্তু আমরা কোনো কিছু করি না, আমরা কোনো সুবিধা নেই না, কিন্তু এই মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে যে ছাত্র আন্দোলন যে করা হয়েছে, ছাত্ররা বলছে যে দেশকে একদম উল্টায় ফেলবে, আমেরিকা বানায় ফেলবে। ঠিক আছে, আমাদের দেশ পুরা একদম চকচকা ফকফকা হয়ে যাবে। আমার তো মনে হয় আরো ধ্বংস হয়ে গেছে, কোনো কিছু নাই। আমি বলতে খুবই কষ্ট পাইতেছি। আমার মনে হয় না, আপনি আল্লাহ না করুক কারো কোনো বিপদ হইলে কেউ যদি কোনো হেল্পের জন্য মানে সহায়তা চায়, আমি জানি না কেউ ওইভাবে সহায়তা পাবে কিনা। আমার মনে হয় আমাদের প্রশাসনিক ব্যাপারগুলো এখন অনেক দুর্বল হয়ে গেছে। আর তাদেরকেও বা আমি কি দোষ দিব? দেখেন, কাকে দোষ দিবেন আপনি? তাদের হয়তোবা এখন যে আছে তার কথা, বা এখন আমাদের দেশটাই মূলত অনেক এলোমেলো। আমি কার কথা বলবো বলেন? আমার হাজবেন্ডকে নিয়ে আমি এত প্যানিক কেন হয়েছি? কারণ আমি দেখতেছি প্রত্যেকদিন আমি একটা না একটা লাশের নিউজ পাইতেছি, ওইখানে একজনকে মেরে ফেলছে, ওখানে কেটে ফেলছে, এমন আছে যে ভিডিও করে করে মারতেছে। ঠিক আছে, আপনিও জানেন আমিও জানি খুনিকে, আমরা দেখতেছি, আমাদের সবার কাছে প্রমাণ আছে, সেই খুনিরা ধরা পড়তেছে না। আমরা একটু এখন আসি আপনার হাজবেন্ডের প্রসঙ্গে। তাকে আপনি ফিরে পেয়েছেন, তার খোঁজ আপনি পেয়েছেন এবং সে আপনার সাথেই আছে। তার সাথে নাই, সাথে নাই, ও ট্রিটমেন্টের আওতায় আছে। ওরা অনেক বাজে বাজে জিনিস কিছু ওর গায়ে ইনহেল করছে। আর ওকেই না, শুধু যতটুকু আমরা জানতে পারছি ওদের আন্ডারে যারা ওরা সবাইকেই মানে অনেক ভয়ঙ্কর কিছু ইনহেল করে। আচ্ছা, আপনার চিকিৎসকদের কাছ থেকে বা যেখানে তার ট্রিটমেন্ট হচ্ছে সেখান থেকে কিছু জানতে পেরেছেন যে তার সাথে আসলে কিরকম ঘটনা ঘটেছে? কিছুটা আপনার শারীরিক ব্যাপার তো হয়েছেই, আর হচ্ছে ওর ডাক্তার আমাদেরকে যেটা জানাইছে যে ওরা ভয়ঙ্কর ধরনের ড্রাগস ইনহেল করা হয়েছে। আচ্ছা, ঠিক এই মুহূর্তে আসলে আজকে দাঁড়িয়ে যেখানে আপনার হাজবেন্ড নিখোঁজ হলেন, তার পরবর্তীতে আপনি আকুতি জানালেন আপনার হাজবেন্ডকে ফিরে পেতে, পরবর্তীতে খোঁজ পেলেন, এখন পর্যন্ত আপনার হাজবেন্ড আপনার সাথে নেই বা তিনি এখনো সেই পর্যায় পর্যন্ত পৌঁছতে পারে নাই। হ্যাঁ, বাসায় নিয়ে আসবেন। তাহলে আসলে কি বলতে চান এখানে? আপনার এই বিষয়টা কেমন আসলে আপনার কাছে? বিষয়টা তো খুবই দুঃখজনক, কারণ হচ্ছে ভাইয়া আমি বলি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদের দোষ কিন্তু অনেক বেশি। আমার হাজবেন্ড যখন হারায় যায় তখন আমার হাজবেন্ড বলেন, আমার মনে হয় যে কোনো মেয়ের হাজবেন্ড, আমার এটা এখন মনে হয় যে কোনো মেয়ের হাজবেন্ড হারায় গেলে না সবার আগে ওই মেয়েটাকেই ধরা হবে যে ওর দোষে চলে গেছে বা হারাই গেছে। ঠিক আছে, বা ও এখানে একটা কিছু করছে। যখন নিখোঁজের ঘটনাটা ঘটলো ঠিক তখন কিন্তু এই ধরনের কথা শোনা যাচ্ছিল যে আসলে তিনি কি কারণে নিখোঁজ হতে পারেন। নাই আয়েশা আমাকে বলতেছে তোর সাথে কিছু হয়েছে কিনা বা তোমার সাথে গ্যাঞ্জাম হয়েছে কিনা, মানে এইরকম একটা নিউজও ছড়াই গেছিল। এটা খুবই মানসিক একটা পেইন ভাইয়া।
আমি আসলে আপনার কথাগুলো- অবস্থানটা, আপনার ফিলিংসটা যদি আজকে দর্শকদের জন্য আপনি ক্লিয়ার করেন। আমি যদি আসলে ওই কথাগুলো না আমি মানে বলতে গেলে আমার মনে হবে যে আমি ওই 5টা দিন আমি একটা হেলের মধ্যে ছিলাম, মানে ঘুমাই নাই। একটা মানুষ টানা 5 দিন না ঘুমাইলে, খাওয়া দাওয়া না করলে তার অবস্থাটা আসলে কেমন। আমি এখন আসলে কান্নাকাটি করতে চাই না, কারণ কি জানেন, কান্নাকাটি করলে মানুষ কি বলবে, এই যে আমি কান্নাকাটি করে করে সিম্পাথি নিতে আসছি। সো আই ডোন্ট নিড সিম্পাথি, আমার একদম দরকার নাই, কারণ আমি কারো সিম্পাথি নিয়ে আমার কিছু হবে না। আর আমাকে কেউ হেল্পও করে নাই। আমি আমি নিজে আমার হাজবেন্ডে খুঁজে বের করছি, আমি এটা 100,000 বার আমি প্রাউডলি বলবো। আমার কারো কোনো দরকার নাই। তবে হ্যাঁ, আপনারা যারা মনে করেন যে এই যে অনলাইনে মানুষ বিপদে পড়ে আসলে যে এটা হবে ওটা, অনেক আজে বাজে কথা বলেন, আমি বলবো কি, আসলে অনলাইনে মানুষ আসলে বিপদের থেকে হেল্প পায় যদি তার নিউজটা সবার কাছে যায়। সো কেউ যদি আসলে এরকম হেল্প চেয়ে মানে একটা অনলাইন প্ল্যাটফর্মে আসে, আমার মনে হয় সবার হেল্প করা উচিত। এখন আপনার হাজবেন্ডকে মানে স্বাভাবিক একটি জীবন পেতে হলে আপনার কি কি প্রয়োজন? না, আমরা এখন যেটা প্ল্যান করেছি আমাদের ফ্যামিলিগতভাবে, এমনিতেও আমার হাজবেন্ডের কিন্তু আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া হইতেছিল, মানে ওর বাইরে যাওয়ার কথা ছিল। তো এখন তো একটা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো তারপরও আমরা এনিহাও ওকে দেশে রাখতে চাচ্ছি না, কারণ আমরা আসলে বললাম না, মানে বাংলাদেশের প্রতি বলতেও খারাপ লাগে, এখানেই তো আমাদের জন্ম, মানে খুবই ঘৃণা চলে আসছে। তো আমি চাই না আমার হাজবেন্ড, আমি বা ওর ফ্যামিলির কেউই চায় না যে ও আর বাংলাদেশে থাকবে একটা দিনও। ও যদি ওখান থেকে রিকভার হয়ে আসে, আমরা ডিরেক্ট ওখান থেকে ওরে বাইরে পাঠাই দিই। আরেকটি বিষয়, সেটা হচ্ছে আপনার হাজবেন্ড নিখোঁজ হলেন, তার পরবর্তীতে আপনি ফিরে পেলেন, আপনার খুব নিকট আত্মীয় ছাড়া কেউ হয়তো জানে না সেভাবে যে জানে না। সেভাবে ফিরে পেয়েছেন। এই যে নানা জনের নানা জিজ্ঞাসা, নানা জনের নানা প্রশ্ন, এগুলো কিভাবে ট্যাকেল করছেন? বলছি যে ও খুঁজতেছি আমরা এখনো, যেহেতু ওর নামে জিডি করছি, কারণ জিডি তো আর আমার মানে কি বলবো, আমার শ্বশুর বাড়ি লাগে না যে আমি একটা জিডি কপি এনে মিথ্যা বানায় বলে দিব, সেটা আমি জিডি করছি। তো এটা সবাই জানে যে আমরা র্যাবের কাছে থানায় গিয়েছিলাম, তো সবাই জানে যে ওকে এখনো খুঁজতেছি। বললাম না, খুব ক্লোজেস্ট কিছু মানে মানুষ ছাড়া আমরা কাউকে ওইভাবে, মানে এখনো জিনিসটা আপনাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবে, এই ফার্স্ট আমি পুরো ঘটনাটা বলতেছি। এখানে আরেকটা কথা বলি, অনেকে এইখানে বাজে কথা বলবে, এইখানেও আমি জানি, তো আমি তাদের উদ্দেশ্যে বলি, আমার হাজবেন্ডকে নিয়ে আসার পরেও ওই চক্র থেকে আমাদেরকে কন্টিনিউয়াসলি, আমাকে তারপরে যাদের যাদের নাম্বার ওদের কাছে, ওরা আমাদের ইনফরমেশন রেখে দিচ্ছে। তো ওরা আমাদেরকে কন্টিনিউয়াসলি এখনো এসএমএস করে, টাকা চায়। আমার কাছে প্রুফ আছে, আমি চাইলে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ভিডিওর সাথে অ্যাড করে দিতে পারেন, বিকজ আমাদের মধ্যে তো কোনো নাই, হাইড অ্যান্ড সিকের ব্যাপার নেই। তো ওরা হচ্ছে আমাকে নক দিয়ে বলতেছে যে আপনার হাজবেন্ড হচ্ছে কি বিপদে আছে, 10,000 টাকা দেন, 15,000 টাকা দেন। এই যে গত পরশু দিনও একটা নাম্বার থেকে টাকা চাইছে, ঠিক আছে, একটা টেক্সটের আমি স্ক্রিনশট রেখেছি। ওরা আবার কি করে, টাকা চেয়ে যখন বুঝে যে আপনি টাকাটা দিবেন না, তখন এগুলো ডিলিট করে ফেলে, ঠিক আছে, সাথে সাথে ডিলিট করে ফেলে। ও এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, আপনার যদি এরকম কেউ হারা যায়, এগুলো খুবই ইনফরমেটিভ, আমি যে বলতেছি আমি জানি না কয়জন মানুষ এটা বুঝতে পারবেন। আপনার যদি কেউ হারায় যায়, আপনারা চেষ্টা করবেন সাথে সাথে ওই মানুষের ইমেল, জিমেইল, তারপরে নাম্বার, এগুলো একদম ব্লক করে দেওয়ার, কারণ ওই ইমেল, জিমেইল, নাম্বার দিয়ে ওরা ফেক হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্ট করে ফেলে ওই নাম্বারটা দিয়ে, তারপরে বিদেশি মেয়েদের ছবি দিবে, দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আপনার ওই ইমেলগুলোকে ওরা বিভিন্ন স্ক্যামিং, ওদের তো ওই যে ইমেল পাঠায়, মনে করেন আমিও আপনাকে ইমেল পাঠাইতে পারি, তো আমার ইমেলটা নিয়েই ওরা স্ক্যাম করে আরেকজনকে পাঠায়, ওদের টেলিগ্রাম গ্রুপ আছে। তো এগুলা কিন্তু তখন ওরা ইলিগাল ওয়েতে কাজে লাগায়, এতে করে কিন্তু আপনার আপন মানুষগুলো ফেসে যাবে। যেমন আমার হাজবেন্ডের এগুলো দিয়ে ওরা অন্য মানুষকে পাঠাইতেছিল, আমি যখন এগুলো হাতে পাইছি তখন আমি দেখছি, তো এতে করে আমার হাজবেন্ড ফেসে যাইতো না, সবাই তো ভাবতো যে ও সবাইকে পাঠাইতেছে, কিন্তু ওর এটা ইউজ করে ওরা পাঠাইছে, ঠিক আছে। তো এই জিনিসগুলা খুবই মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ওরা, এটা আসলে অনেক বড় একটা চক্র। আর আমার হাজবেন্ডকে আমরা যে বসুন্ধরা রোড থেকে ধরেছি, তার ঠিক 1 সপ্তাহ আগেই বসুন্ধরা সেম ওই রোড থেকেই কিন্তু র্যাব আরেকটা চক্রকে ধরেছে, এই গেমিং চক্র, ঠিক আছে। ওইখানেও আমার হাজবেন্ডের মতো একজন শিক্ষিত একটা ছেলে, মানে 2টা ছেলে ছিল, ঠিক আছে। অনেকেই বলছে যে এটা আমার হাজবেন্ডের সাথেই হয়েছে বা সে এটা সেটা, এইটা আসলে ব্যাপারটা হচ্ছে মানুষ ওদের দ্বারা ম্যানিপুলেট হয়ে যায়। এই যে দেখেন,
ঠিক আছে। ইভেন ওইখানে হচ্ছে এই যে ওরা যে চায়না বা জাপানের যে এই যে নাগরিক তাকে সহ একটা চক্র ধরছে। আর আমি যতটুকু শুনছি বসুন্ধরার এখানে নাকি ওদের বেশ কয়েকটা চক্র আছে, এটাও শুনছিলাম। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আমাদের জিজ্ঞাসা শেষ। আপনি যদি এর বাইরে কিছু বলতে চান, যেগুলো আমাদের আলোচনার প্রসঙ্গে আসেনি, সেগুলো বলতে পারেন যদি এমন কিছু থেকে আচ্ছা, থাকে। আমি কিছু কথা বলবো শুধু দর্শকের উদ্দেশ্যে। সেটা হচ্ছে, আপনাদের যদি কেউ নিখোঁজ হয়ে যায়, ফার্স্ট অফ অল আপনারা থানায় জিডি করবেন, তারপরে সব করবেন, ঠিক আছে। আমার প্রশাসনের প্রতি আমারও এখনো অগাধ ভরসা, বা আমি ওই শ্রদ্ধাটা রাখি যেহেতু আমি এখনো বাংলাদেশের একজন নাগরিক। কিন্তু আপনারা না কখনো বসে থাকবেন না যে ঠিক আছে আমরা তো জিডি করে আসছি বা মামলা করে আসছি, আমরা ওকে খুঁজে পেয়ে যাব। আমাদের বর্তমান প্রশাসনিক অবস্থা খুবই দুর্বল, আমার কাছে এটা মনে হয়েছে। আমি জানি না, হয়তো এটা আমার ভাগ্য, হয়তো বা আপনারা হেল্প পাইতে পারেন, বাট আমি হেল্প পাই নাই। সো আপনার যদি খুব কাছের বা আপন মানুষ হয়ে থাকে, আপনারা অবশ্যই বসে থাকবেন না। সেকেন্ড হচ্ছে, আপনার হাজবেন্ড হোক, ভাই হোক, যেই হোক, কেউ যদি আসলে গেমিং ব্যাপারে ইনভলভমেন্ট থাকে, আপনারা না এই জিনিসটা আগে থেকেই হচ্ছে গিয়ে আমার মনে হয় ওভারকাম করে আসা ভালো। কারণ একটা সময় যে যখন এটা এত বড় একটা ব্ল্যান্ডার হয়ে যাবে, ওইটা আপনার ফ্যামিলি, আপনার লাইফ পুরো স্পয়েলড করে দিবে। আমি চাই না পার্সোনালি যে আমার সাথে যেটা হয়েছে, আমার জীবনের নিকৃষ্ট কোনো শত্রুর সাথেও এটা হোক। ওই 5টা দিন আমার সাথে ভাই আমার আমার মনে হয়েছে আমি হেলের মধ্যে ছিলাম, ঠিক আছে। মানে আমাদের খাওয়া দাওয়া টোটালি স্টপ হয়ে গেছে। ওর আম্মুর তো পুরো স্ট্রোকের মতো অবস্থা হয়ে গেছে। মানে আমি দেখেছি একটা ফ্যামিলি মানে পুরা এলোমেলো করার জন্য এগুলা যথেষ্ট। তো আপনারা না এই অনলাইন গেমিং গুলা আপনারা, আর আমি রিকোয়েস্ট করতেছি, আমি জানি না আমার এই নিউজটা যদি গভর্নমেন্টের কেউ দেখে থাকে, আমি রিকোয়েস্ট করতেছি আপনারা এই গেমিং গুলা এইভাবে প্রমোট করতে দিয়েন না প্লিজ। আমি দেখি যে বাংলাদেশের বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে টিকটক, আর এমন কোনো টিকটকার বাকি নাই যারা এই গেমিং গুলা মানে ওরা প্রমোট করে না। এটা আমি বুঝি না যে ওরা লিগেলি কিভাবে এই জিনিসগুলো প্রমোট করে। এটা যদি প্রমোট না করতো তাহলে তো আমাদের দেশে এত স্প্রেড হইতো না, এত মানুষ জানতোই না যে এইভাবে গেমিং করে এই যে টাকা, এটা তো একটা পুরো স্ক্যাম, এটা একটা স্ক্যাম। আর ভাই যারা এগুলোর মধ্যে আছেন, এগুলো জাস্ট স্ক্যাম, কোনো টাকা পয়সা ইনকাম হবে না, আপনার লাইফে সব শেষ করে দিবে। আমি এমন মানুষ দেখেছি যারা এই গেমিং করে সুইসাইড পর্যন্ত করেছে, ঠিক আছে। এগুলো স্ক্যাম, এইভাবে টাকা পয়সা ইনকাম করা যায় না, ঠিক আছে। এইভাবে টাকা পয়সা ইনকাম করা যায় না। কষ্ট করেন, ইনকাম করেন। আপনি যেই টাকা দিয়ে আপনি গেমিং এই যে এই ধরনের চক্রের মাধ্যমে পড়বেন, এই টাকা দিয়ে আপনি বাইরে চলে যান, ঠিক আছে, আপনার লাইফ সেটেল। কিন্তু এগুলার মধ্যে যায় না ভাই, নিজের জীবনটাও নষ্ট হবে, আপনাদের ফ্যামিলির জীবনটাও নষ্ট হবে। আর এটা একটা কিডন্যাপার, একটা বিশাল চক্র। আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনারা হয়তোবা ফিরে আসতে পারবেন, নাহলে আপনারা অতল সাগরে হারায় যাবে। তো আমার আর কিছু বলার নাই ভাইয়া। ঠিক আছে আফরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভাবে অনলাইন গেমিংয়ের প্রতারণার ফাঁদ তৈরি করে প্রতারিত করা হচ্ছে অনেককেই। আমরা নিশ্চয়ই সেই সব বিষয়ে নিজেদের অবস্থান থেকে সতর্ক থাকব। এবং আজকের মতো আমাদের আয়োজন এই ছিল। আমি পুরো সময়টা জুড়ে ছিলাম এম পারভেজ, এবং আপনারা দেখছিলেন মানবজমিন, কারো তাবেদারি করে না।